বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি, গাজীপুর পুলিশ লাইন্স স্কুল। আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র অর্থাৎ ইংলিশ গ্রামার টেন্স নিয়ে আলোচনা করব। পূর্বে আরেকটি আলোচনা করেছিলাম আরেকটি ক্লাসে টেন্সের প্রারম্ভিক বিষয়গুলো নিয়ে। আজকে আমি বিস্তারিত আলোচনা করব টেন্স পার্ট 2। আশা করি সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো এবং গুরুত্বপূর্ণ অংশ যাতে নোট করে নিতে পারো। আমি আগে বলেছিলাম টেন্স প্রধানত 3 প্রকার। প্রেজেন্ট, পাস্ট, 3 নম্বরে ফিউচার। তো প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটকে যদি 4 ভাগে ভাগ করি, প্রেজেন্ট টেন্সকে যদি 4 ভাগে ভাগ করি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ওই এক টার্মগুলোই দিয়ে আবার পাস্টে যদি ধরি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কীরকম? ইনডিফিনিট দেখো, আমি ডান পাশে মূল 3 প্রকার টেন্স প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বাম পাশে লিখছি, ডান পাশে লিখছি ইনডিফিনিট, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লেখার আমার একটা উদ্দেশ্য আছে। দেখো কীভাবে টেন্সগুলো আমি একটা চকলেটের মতো আর্ট করলাম। আমি এটার নিজস্ব থিওরি মোতাবেক এটার নাম দিছি চকলেট টেন্স। চকলেট টেন্স অর্থাৎ এই আর্টটা হচ্ছে চকলেট টেন্স। কীভাবে চকলেট টেন্স? দেখো, চকলেট যেরকম খাওয়া ইজি, খেতে মিষ্টি, এই টেন্সটা শিখতেও চকলেট টেন্সের সাহায্যে 12টা টেন্স শেখা ওই রকম ইজি এবং মিষ্টি লাগবে। দেখো কীভাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
আবার পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি বলি ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অল্প জায়গায়, অল্প পরিসরে, অল্প সময়ে খুব সহজে এবং ইজি, খুব সহজতম উপায়ে আমাদের 12টি টেন্স আয়ত্ত হলো। এবং তোমরা ভালোভাবে না এই টেন্সের যে বানানগুলো আছে ভালোভাবে মনে রাখবে, যাতে পরবর্তী সময়ে কাজে লাগতে পারে, বানান যেন সঠিক হয়। দেখতে অনেকটা চকলেটের মতো। আমি বলছি চকলেট যেরকম খাইতে মিষ্টি, খাওয়া সহজ, এই চকলেটের নিয়মে টেন্সটা শেখাও ঠিক সেরকম শিখতে মজা এবং দীর্ঘ সময় মনে রাখলে আয়ত্ত থাকতে পারে এই উদাহরণটার মাধ্যমে। আমি আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আবার পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি ফিউচার দিয়ে বলি, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি খুব সহজে তোমাদের 12টা টেন্স আয়ত্ত হয়ে গেল। অবশ্যই বানান সহকারে মনে রাখবে। এরপর আমি আলোচনা করব কিভাবে প্রত্যেকটা টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে গঠিত হচ্ছে, কিভাবে চেনার উপায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পরবর্তী আস্তে আস্তে আমি এগুলোর ভিতরে গভীরভাবে আলোচনা করব। তোমরা একটু দেখে নাও চকলেট টেন্সটা। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ইনডিফিনিট ডান সাইডে কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওই তিনটা প্রত্যেকটাকে 4 প্রকারের প্রত্যেকটাকে একবার করে প্রেজেন্টের পরে ব্যবহার করলেই প্রেজেন্টের হয়ে গেল। পাস্টের পরে আবার ওই 4 প্রকার ব্যবহার করলেই পাস্টের ব্যবহার হয়ে গেল এবং ফিউচারের 4টা হয়ে গেল। তাহলে 3, 4, 12টা টেন্স আমরা এখানে কমপ্লিট করলাম। ছোট্ট সোনামণিরা, তোমরা দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখছি, নিচে লিখছি সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেক নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের জানা দরকার সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি, তাই না? সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি, এটা আমাদের জানা থাকলে আমাদের আরও পরবর্তীতে সহজ হবে। আমাদের মনে রাখার জন্য বলছি, যে টেন্স দ্বারা বর্তমানকালে সাধারণ কাজকর্ম, অর্থাৎ সাধারণ বর্তমানে কোনো কাজ, অভ্যাসগত কাজ অথবা চিরসত্য এরকম কোনো কাজ বোঝাবে, সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি তোমাদের বোঝার সহজার্থে আরেকবার বলছি, বর্তমান সময়ে যে কাজ সাধারণভাবে সংঘটিত হয় অথবা অভ্যাসগত কোনো কাজকর্ম বোঝায় অথবা চিরন্তন সত্য এরকম কোনো কাজ বোঝায় সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বর্তমান সময়ে সাধারণ কাজকর্ম, চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কোনো কাজকর্ম বোঝাবে, সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, তোমাদের বোঝার সহজার্থে আমি সংক্ষেপে সংজ্ঞাটা আবার লিখে দিয়েছি। যে টেন্স দ্বারা কোনো কাজ করা বোঝায় বা চিরসত্য বা অভ্যাসগত বোঝায়, যে টেন্স দ্বারা কোনো কাজ করা অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন হি রিডস এ বুক, অর্থাৎ সে একটি বই পড়ে।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স ওটার আরেক নাম। যে টেন্স দ্বারা কোনো কাজ করা অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। দেখে নাও আবার তোমরা ছোট্ট সোনামণি শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় চিনিবার উপায় লিখে দিছি আমি। বাংলা বাক্যের শেষে করি, কর, করিস, করে, করেন, যাই, যাও, যান, যাস, পরে, পর, পরেন, পরিস, ঘুমাও, ঘুমায়, ঘুমান ইত্যাদি থাকে। অর্থাৎ এই সমস্ত সাধারণ কাজকর্ম যদি থাকে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি তোমাদের সহজার্থে আবার বলতেছি, বাংলা বাক্যের শেষে সাধারণ কাজকর্ম কীরকম থাকে? করে, যাই, ঘুমায়, খাস, খাও, পরে, পরেন ইত্যাদি থাকে। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে বাংলা চিনিবার উপায়। যদি এটা থাকে তাহলে আমরা নিচে যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার অনুসরণ করে আমরা সেন্টেন্সটা গঠন করব। কি স্ট্রাকচার এখানে দিয়ে রাখছি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে প্রথমে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর থাকবে অবজেক্ট। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। মূল ভার্ব বলতে আসলে সবসময় প্রেজেন্ট ফর্মকেই মূল ভার্ব বলে, কিন্তু এটা আমাদের একরকম লেখকরা যে সমস্ত বই লেখে ওখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে লিখতে এটা আমাদের ভাষায় প্রচলিত করে ফেলাইছে। আসলে মূল ভার্ব বলতে প্রেজেন্ট ফর্মটাকেই বোঝায়। তাহলে সাবজেক্ট, তারপর মূল ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। তো এখানে আরেকটি কথা আছে, সাবজেক্টের পর মূল ভার্ব বসে ঠিক, মূল ভার্বের শেষে আবার যদি পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইয়ের যোগ হয়। সেটা আমি লিখে রাখছি এখানে, নোট হিসাবে দিয়ে রাখছি। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব এর শেষে এস অথবা ইএস যোগ হয়। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়। কোন কোন ক্ষেত্রে এস এবং কোন কোন ক্ষেত্রে ইএস যোগ হবে এখানে দেখো নিচের লাইনে লেখা আছে। যে সকল ভার্বের শেষে এস এস, সিএইচ, এসএইচ, এক্স এবং ও থাকে তাদের শেষে ইএস যোগ করতে হয়। যেমন গো থাকলে সে যায়, হি গোস, জিউ ইএস, এখানে ইএস যোগ হবে এরকম। আর অন্য সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রেজেন্ট সিম্পল অথবা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার দেখো কীরকম হয়। আমি বলছিলাম চিরন্তন সত্য এবং অভ্যাসগত বোঝালেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা চিরন্তন ঘটনা, সৃষ্টির শুরু থেকে চলছে, এখনও চলতেছে, এখনও চলে। দি সান রাইজেস ইন দ্য ইস্ট। আমি স্ট্রাকচারে বলছিলাম প্রথমে সাবজেক্ট দ্য সান, তারপর রাইজ হচ্ছে মূল ভার্ব, RISE, রাইজ হচ্ছে মূল ভার্ব, তার সাথে এস যোগ হয়েছে। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়। সেই দৃষ্টিকোণ থেকে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট হয়েছে, অর্থাৎ মূল ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়েছে। তারপরে দেখো অভ্যাসগত কর্ম কীরকম। হি গোজ টু বেড অ্যাট 10 o'clock এভরি ডে। হি গোজ, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপর গোর সাথে ইএস যোগ হয়েছে, টু বেড অ্যাট 10 o'clock এভরি ডে, অর্থাৎ প্রতিদিন সে ঘুমাতে যায় 10টায়। সে প্রতিদিন 10টায় ঘুমাতে যায়, এরকম বোঝাচ্ছে। এই 10টায় ঘুমাতে যাওয়া সেটা তার অভ্যাস। তো আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মোটামুটি তোমাদের একটা ধারণা হলো। এখন এটাকে যদি নেগেটিভ করতে যাও, দি সান রাইজেস ইন দ্য ইস্ট,
মূল ভার্বযুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের পর ডু নট অথবা ডাজ নট দেওয়া লাগে, ঠিক আছে? তাহলে দি সান ডাজ নট, তারপর ভার্বের শেষে যে এস বা ইএস যুক্ত আছে এটা থাকবে না। দি সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট, ঠিক আছে? আমি আবার উদাহরণটা আবার একটু লিখে দেখাচ্ছি, এ পর্যন্ত একটু দেখে নাও। দেখো কিভাবে নেগেটিভ হয়। হি রিডস এ বুক, আমরা যদি হি রিডস এ বুক এটাকে নেগেটিভ করি তাহলে হি ডাজ নট রিড এ বুক। ডাজ ব্যবহার হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে ডাজ ব্যবহার হবে এবং ডাজের সাথে নট ব্যবহার হবে, অর্থাৎ নেগেটিভ। হি ডাজ নট, এখন আমাদের যে ভার্বের শেষে এস অথবা ইএস ব্যবহার হয়েছিল ওইটা এখানে ডাজ দেওয়ার কারণে এখানে ওই এস ইএস উঠে যাবে, তাহলে হি ডাজ নট রিড এ বুক। আশা করি বুঝতে পারছো। মূল ভার্ব ছিল আমাদের রিড, তার সাথে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে আমাদের এই এসটা যোগ হয়েছিল। এখন আমরা যেহেতু আমরা এই ডাজের মূল ফর্ম হয়েছে ডু এর সাথে ইএস যোগ করার কারণে হি ডাজ নট রিড, এখন মূল বেস ফর্ম চলে যাবে হি ডাজ নট রিড এ বুক, এরকম নেগেটিভ হবে। আবার যদি অন্য সাবজেক্ট ইউজ করি আমরা উই প্লে, এখানে কিন্তু এস যোগ হয় নাই, তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্য সমস্ত ক্ষেত্রে ডু নট হবে। তাহলে উই ডু নটের সংক্ষিপ্ত ফর্ম ডন্ট। উই ডু নট প্লে ফুটবল, মূলটা ছিল উই প্লে ফুটবল, নেগেটিভ হবে উই ডু নট প্লে ফুটবল। ডু নটের সংক্ষিপ্ত রূপ ডন্ট, আর ডাজ নটের সংক্ষিপ্ত রূপ ডাজেন্ট, DUESNT, ডাজেন্ট। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। হি রিডস এ বুক, হি ডাজ নট রিড এ বুক, নেগেটিভ ফর্ম। উই প্লে ফুটবল, উই ডু নট বা উই ডোন্ট প্লে ফুটবল। থ্যাংক ইউ। আজকের ক্লাস এখানে সমাপ্ত। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে দুইটা সেন্টেন্স, এই প্রেজেন্ট ইনডিফিনিটের দুইটা সেন্টেন্স তৈরি করবা উদাহরণ, যেটা আমি সাবজেক্ট আর যে ভার্ব ইউজ করছি এগুলো ছাড়া। ধন্যবাদ সবাইকে। শুধু তাই না, এখানে আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে ভালো করে দেখবে, শুনবে, তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে কল করে জানাবে অথবা পরবর্তীতে ক্লাসে বলবে। আর বাসায় বেশি বেশি হাত ধুবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো। পরবর্তী সময়ে কথা হবে। ধন্যবাদ আবারও।